আমি দুঃখের সঙ্গে আপনাদের জানাচ্ছি যে আমি একজন জনপ্রতিনিধি। প্রায়শই বিভিন্ন জায়গা থেকে ফেক কল আসে, অত্যন্ত নোংরা ভাষায় এর আগেও আমাদের রাজ্যের বাইরে থেকে বেশ কিছু কল আসছে। সেই কল থেকে আমাকে ডাইরেক্ট এখনো কালকে 9735978409 এই নাম্বার থেকে আমার 9933328786 একটি কল আসে। আমি ফোনটা দিই, হ্যালো বলি, সঙ্গে সঙ্গে আমাকে অত্যন্ত নোংরা ভাষায় জাত তুলে এবং আমার মা বোনের তুলে গালিগালাজ করে। তো এইটা আপনাদের দৃষ্টিতে আনলাম, আপনাদের নলেজে আনলাম এবং রেকর্ডিংও আপনাদের দিয়ে দিলাম। যে রেকর্ডিং আমার ফোনে অটোমেটিক কেউ ফোন কল করলে রেকর্ডিং হয়, 1 মাস যাবত থেকে থাকে। অটোমেটিকলি 1 মাস পরে আবার যায়, আবার নতুনভাবে রেকর্ডিং হয়। এটাই সিস্টেম আছে। হোয়াটসঅ্যাপে কেউ কল করলে সেটা রেকর্ডিং হয় না, কিন্তু এটা ফোন কল লাস্টকাল 20:56 মানে রাত্রি 8:56। তো এই যে ফোন নাম্বার আপনাদের দিলাম 9735978409 এই নাম্বার। 2 নম্বর হচ্ছে যে এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় যখন মুখ্যমন্ত্রী ছিল, আজ থেকে 4 বছর আগে রবীন্দ্র সদনে একটা মিটিং হয়েছিল। সেই মিটিংয়ে আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে উঠে, যেখানে অনলাইনে সবাই শুনেছিল, তখন হরিজিকে চিফ সেক্রেটারি ছিলেন আর মমতা ব্যানার্জির একজন মুখ্যমন্ত্রী ছিলেন। 1989 সালে তৎকালীন মুখ্যমন্ত্রী রামনগর কেএন সুগার মিল, যেটা মিস্টার কেডিয়া মালিকানা ছিলেন। সেই সময় বামফ্রন্টের এমএলএ, কালীগঞ্জের এমএলএ, বিশেষ করে তার সাংগঠনিক প্রতিনিধি ওই মিলের উপরে জিনিস করতো, মানুষের উপরে, তাদের কর্মচারীর উপরে জিনিস করতো। তাই একসময় তিনি বিরক্ত হয়ে 1985 সালে এই জিনিস ছেড়ে চলে যান। মিস্টার কেডিয়া এই সুগার মিলটা তিনি ছেড়ে চলে যান। 4 বছর কর্মচারীরা বেতন না পেয়ে কেউ লটারি টিকিট বিক্রি করে, বিক্রি করে দেয়। এত কিছু আপনাদের বলছে এই কারণে, তারপরে 1989 সালে জ্যোতিবাবু এই উচ্চ সুগার মিলটা অ্যাকোয়ার করে নেন ক্ষুদ্র শিল্প দপ্তরকে দিয়ে। পয়সা মেট্রো ইন্ডিয়ান মিলের ক্ষেত্রে তারা মিলটা 90 বছরের মিল। নিজের যে 9 নম্বর 1 থেকে 9 নম্বর টার্মস অফ কন্ডিশন ছিল, তার 1 নম্বরে ছিল মিল অবশ্যই চালাতে হবে, বছরের কমপক্ষে 6 মাস মিল চালাতে হবে। যে স্টাফ ছিল সেই যারা রিটায়ার করবে তার 8,000 একর জমির মধ্যে 60% জমিতে সুগার চাষ করতে হবে। ইত্যাদি ইত্যাদি 9টা টার্মস অফ কন্ডিশন। এই 9টা টার্মস অফ কন্ডিশনের পরে তারা দীর্ঘ 32 বছর মিল রক্ষণ করলো। তারা আবার সাবলিজ দিয়ে বিভিন্ন জমি চাষিদেরকে সাবলিজ দিল, যেটা সম্পূর্ণ লিজের নিয়মের বিরুদ্ধে, মানে এটা নিয়মে দেওয়া যায় না।
আজকে 10 বছর ধরে সম্পূর্ণ মিলটা বন্ধ আছে। জমি সব বেদখল হয়ে আছে, পাবলিকের দখলে আছে। কেউ টাকা দেয় বছরে ফসলের দাম হিসাবে, ওইখানকে কেউ দেয় না। এইভাবে চলছে লুটের রাজনীতির নামে, এখানে এইভাবে চলছে। বিগত সরকার করেনি, তাই এই সরকারকেও আমি 11 দফা একটা ডিমান্ড বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দিয়েছিলাম মালদার প্রশাসনিক মিটিংয়ে। তারপরে আবার সেটার আবার কপি দিয়েছিলাম কলকাতা বিধানসভায় 18 তারিখে যেদিন আমাদের বাজেট সেশন শুরু হয়, মাননীয় গভর্নর বলার পরে আমাদের মুর্শিদাবাদ জেলার এমএলএদের উনি লিখেছিলেন। সেখানে সশরীরে ওনার হাতে 11 দফা দাবি, তার ভিতরে অন্যতম ছিল এই রামনগর সুগার মিল, সেটা যাতে চালু হয়। আর ছিল নওদা বিধানসভায় একটা আধুনিক চাষিদের 3 নম্বরে ছিল রেজিনগর শিল্প চালুকে কোনো শিল্প করা যায় কিনা, যেটা মুর্শিদাবাদের মানুষ, নদিয়ার মানুষ তাদের কর্মযোগ্যে যোগ দিতে পারে বা তাদের কর্মসংস্থান দিতে পারে। দুঃখের বিষয়, বাজেটে 1 লক্ষ মানুষের চাকরি হবে দিয়ে রাখা হয়েছে, কিন্তু মুর্শিদাবাদের রেজিনগর বিগত সরকারের ক্ষেত্রেও গুরুত্ব পায়নি। শিল্প চালক প্রাচীর দিয়ে ঘেরা আছে, হাজার হাজার টাকা ইলেকট্রিক বিল দেওয়া হচ্ছে, কিন্তু সেখানে একইভাবে খৈতানে যে কমপ্লেন আমি মমতা ব্যানার্জিকে করেছিলাম, সেই সময় তৎকালীন সিএম রাজশ্রী মিশ্র মুর্শিদাবাদ এবং নদিয়ার সিএমকে বলে যে এটাকে করে রিপোর্ট দিতে। কিন্তু দুঃখের বিষয়, তৎকালীন সিএম জেলাশাসক রাজশ্রী মিশ্র শাশুড়ি রীনা মিশ্র, তিনি মুখ্যমন্ত্রী আগে আমরা যে অভিযোগ করলাম, অভিযোগটা 32 বছর পরে আবার সেই শৈতানকেই আবার নতুন করে রীনা মিত্রর হস্তক্ষেপে মমতা ব্যানার্জি আবার তাকে 99 বছরের মৃত্যু দিল। আমি যাকে বাতিল করে নতুন শিল্প পত্রিকা আনার দাবি করলাম, সেটা কি হলো যে আমার অভিযোগের ভিত্তিতে এখানে ডিএম নদিয়া এবং মুর্শিদাবাদের সিএমরা হঠাৎ করে অনেক ইনকোয়ারি করলেন, সরকারিকে দিলেন, মাঠে ময়দানে খুললেন। তারপরে কি হলো, ওই খৈতান আবার 1990 সালের লিজ 99 বছরে, তাদের পরে আবার 2024 সালে এসে আবার তাদের 99 বছরের লিজ। সেই লিখিত সম্পত্তির কোনো পাবলিক নেওয়া যায় না। তবুও আমি গত 12 বছর ধরে এখানে একটা জলাশয় আছে, যেটা চন্দনপুর বিল বলে পরিচিত, রামনগর বাঁকুড়া অঞ্চলে। আমাদের মুর্শিদাবাদ জেলার নদিয়ার পার হয়ে শুরু হয় রামনগর বাঁকুড়া অঞ্চল। 280 মিটার একটা জলাশয়, যেটা আমি 12 বছর ধরে আমার নামে ছিল। প্রথমে 11 বছর ছিল 2023 সাল পর্যন্ত। তারপরে এখন তৎকালীন জেনারেল ম্যানেজার আবার 15/7/2023 আমাকে এই বছরে 7 লক্ষ টাকা পে করার জন্য আমাকে 2032-33 সাল পর্যন্ত জেনারেল ম্যানেজার, সেই জেনারেল ম্যানেজারের বাড়ি ছিল ছত্তিশগড়ে, তিনি লিজ করে দিয়ে টাকা নিয়ে ছুটিতে যান। তারপরে ঘটনাক্রমে তিনি ছত্তিশগড়ে মারা যান। এখন নতুন কে ডিএম আছে আমার জানা নেই, কিন্তু আমার লিজ আছে, আমার নামে আছে, আমার পুরো অ্যাড্রেস, তাদের পুরো কলকাতার অ্যাড্রেস, 15/7/2023 এই লিজ। সেখানে আমার প্রায় 80 লক্ষ টাকার জলঙ্গির হালদাররা এই মাছ ধরে, 16 পার্সেন্ট
কমিশন 100 টাকা মাছ ধরা করলে বাজারে বিক্রি করার পরে চালান কাটার পরে 16% কমিশন জেলেরা নেয়। আর বাকি মাছ ছাড়া, মাছের খাবার দেওয়া, আগুনদার রাখা, অন্যান্য কর্মচারীদের বেতন সবই আমি পে করি। আজকে শক্তিপুর থানার ওসি ভোর 5টার সময় বিধানসভায় বিল এসছে গুন্ডা দমন আইনে। নিশ্চয়ই সেটাকে আমরা স্বাগত জানিয়েছি যে নতুন সরকার গুন্ডাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, কেউ যাতে গুন্ডাগিরি না করতে পারে। গুন্ডার যা ডেফিনিশন আছে, যারা যারা গুন্ডার মধ্যে পড়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কিন্তু খোদ শক্তিপুর থানার ওসি অখিল দাস বিগত 2 বছর, মানে বিগত 2026-এর জানুয়ারির লাস্টের দিকে অবধি 2 বছরের জন্য তিনি পোস্টিং ছিলেন লালগোলায়। লালগোলাতে তিনি কি করেছে সেটাও আমি দাবি করছি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আপনাদের মাধ্যমে, যে এই ওসি লালগোলাতে 2 বছরে কিছু না হলে 50 কোটি টাকা শুধু NDBS এর যারা ব্যবসা করে, চোরা কারবারি করে, যারা সেখানে 50 কোটি টাকা রোজগার করে এসছে তাদেরকে ধরেছে। আর থানায় না নিয়ে গিয়ে অন্য কোনো জায়গায় নিয়ে গিয়ে 7 ডিগ্রি প্রয়োগ করে মারধর করে কারো কাছে 5 লাখ, কারো কাছে 10 লাখ, কারো কাছে 25 লাখ, এরকম করে 2 বছরে 50 কোটি টাকা তুলেছে। আর 50টা 100 গ্রামের সোনার বার নিয়ে এসছে। তারপরে তার আবার শক্তিপুরে এসে ফেব্রুয়ারি মাসের শুরু থেকে মার্চের 15 তারিখে ইলেকশন ডিক্লেয়ার হচ্ছে। 19শে মার্চ পর্যন্ত যারা তৃণমূলের গোলাবাজি করছে, মাসে 3000 টাকা করে যারা মাটি কেটে এই খৈতালের তৈরি মাটি থেকে যারা ডাইরেক্ট ওসি বেলারস কাছে কোনো না হাত ধরে কোনো রয়্যালিটি জমা না দিয়ে 70 লক্ষ টাকার মাটি ওসি সে আইন শৃঙ্খলা দেখেছি সেই নিজে 70 লক্ষ টাকার ট্রাক্টারে, আবার ট্রাক্টারে যাদেরকে দিয়ে মাটি বিক্রি করেছে তাদেরকেই আবার তাদের বিরুদ্ধে একটা প্রমুখ কেস স্টার্ট করেছে পুলিশে নাম দিয়ে তাদেরকে আবার বিভিন্ন করে দিচ্ছে। তাদেরকে কি করতে হবে, তাহলে ওসির ক্ষমতা অনেক, সেই ওসির ক্ষমতা দেখিয়ে 70 লক্ষ টাকার মাটি বিক্রি করলো। তার বিরুদ্ধে কোথাও বলা যাবে না, তাকে ট্রান্সফার করার জন্য বললে তিনি ট্রান্সফার হবেন না। তার সময় 50 জন CRPF জওয়ান এবং তিনি নিজে, তিনার আরো কিছু অফিসার, শক্তিপুর থানার পুলিশ, আরো জেলা থেকে পুলিশ গিয়েছিল কিনা জানি না, প্রায় সব অনেক পুলিশ নিয়ে গিয়ে আজকে প্রায় 1 লাখ টাকার মতো মাছ ধরা হয়েছিল। ছেলেরা যারা জলবিদ্যুৎ ছেলে, যারা 16 পলাশি, সাতু, বাজারশো, শক্তিপুর, মানিকচক, এই 5টা জায়গায় যতটুকু মাছ ধরা হয়, এই 7 দিন থেকে মাছ ধরা হচ্ছে। মাছ ধরার এখন কারণই হচ্ছে ওখানে পাট হয়েছে, মাছগুলো মরে যায়। গত বছর 40 লাখ টাকার মাছ মরে গেছে, ভেসে উঠেছে, লোকে ধরে এবারও এত মাছ হচ্ছে। কাতলার সাইজ 2 কেজি থেকে 2.5 কেজি, রুইয়ের সাইজ 1.5 কেজি থেকে 1 কেজি 800, আর অন্যান্য মাছ আছে, বোয়াল টোয়াল আছে, সেগুলো অনেক বেশি, 10 কেজি ওজনে। বোয়াল এখন ধরা হয় না, এখন এই কাতলা মাছ, রুই মাছটা ধরা হচ্ছিল। আজকে সকালবেলায় ওসি অতুল দাস তার বিশাল পুলিশ বাহিনী নিয়ে গিয়ে সেই মাছ যারা ধরে, আমাদের যে ইয়েগুলো আছে মাছের ধরার ডেকগুলা, সেই ডেক থেকে মাছ সব নিজে লোক লাগিয়ে কেড়ে সেই মাছ পাবলিকের কাছে এবং আমাদের যারা লোকজন এবং আমার ভাইপো দায়িত্ব আছে। সময় নেই, আমার নামে লিখ থাকলে আমি তাকে সেখান থেকে উচ্ছেদ করেছে। এটা আপনাদের মাধ্যমে রাজ্যের মানুষকে আমি জানাতে চাইছি।
যেটা কোন ধরনের প্রশাসন, এটা কি ধরনের ওসির আছে। একটা ওসি যদি আমার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে, আমাকে যেমন সমস্ত কেস করেছে, আমাকে তিনি নোটিশ দিয়েছেন। আমার নোটিশের হাজারের টাইম আছে আগামী 3 তারিখ, আজকে 2 তারিখ। আমি আগেই বলেছি, কালকেই বলেছি যে আমি 3 তারিখ শক্তিপুর থানায় হাজির হতে পারবো না, কারণ সেই টাইমে আমার জুম্মার নামাজ আছে। আমি 4 তারিখে রেজিনগর থানায় একই ধরনের দুটো কেস, সমস্ত কেস, যে সমস্ত কেসের আবার একদিকে শক্তিপুরে আনিসুর রহমানকে ধরা হয়েছে, আবার একদিকে গোলাম মোস্তফা আর আমিনুলকে ধরা হয়েছে। তাদেরকে চিঠি দিয়েছে, শক্তিপুর থানা 7 দিনের চিঠি দিয়েছে আর রেজিনগর থানা 5 দিনের চিঠি দিয়েছে আমিনুল আর গোলাম মোস্তফা। এর মধ্যে কালকে ওসি রাত্রেবেলায় কাজীপাড়া গিয়ে কাজল শেখ নামে আমার আমজনতা উন্নয়ন পার্টির কর্মী, যারা আমার হয়ে কাজীপাড়া আমনগরে ভোট করেছিল, তাকে এমনভাবে গালিগালাজ, বাড়িতে গিয়ে তার মা বাবা তার বউয়ের সামনে যে জিপির নাম করলেই তোরে, যা ভাষা বলেছে সে ভাষা বলা যাবে না। একইভাবে রাত্রি 12টার সময়, এটার কাজলটা হচ্ছে রামনগর বাছড়া কামনগর কাজীপাড়া অঞ্চলের কাজীপাড়া গ্রামে, আর কোমপাড়া টুয়ের গোল্লার বান করছে। সে এক সময় আমার যখন সিকিউরিটি ছিল না, তখন তারা 4 জন আমার প্রাইভেট ডিউটি করত। তাকেও রাত্রি 12টার সময় গিয়ে বলেছে, তো বাউন্সার হয়েছিস, তোর বাউন্সারগিরি, তুই যদি হুমায়ুন কবিরের ধারে কাছে যাস তাহলে তোকে তুলে এনে উল্টো করে টাঙাবো। এই হচ্ছে একটা ওসির ঔদ্ধত্য। তো এই জিনিস বাংলার মানুষ দেখুক, বাংলার মানুষের নতুন মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, তিনি বিধানসভায় দাঁড়িয়ে বলছেন যে আমি মানুষকে সুশাসন দেব, গুন্ডাগিরি বন্ধ করব। তো তার পুলিশের ওসি যদি বিচার ব্যবস্থার কাছে যাওয়া আর আপনাদের এই গণতন্ত্রে আপনাদেরও একটা তাই আপনাদের মাধ্যমে ওসি অতুল দাস তার বিরুদ্ধে অ্যান্টি করাপশন এবং ভিজিলেন্সের তদন্ত দাবি করছে। কারণ আমি লিখিতভাবে চিঠি করলে যে সেই চিঠির কোনো গুরুত্ব দেবে বলে আমি বিশ্বাস করি না। শুধু আপনাদের মাধ্যমে বলতে চাই যে এই ওসি অতুল দাস লালগোলায় 2 বছরে কি করে এসছে, তার যদি পার্সোনাল ব্যাংক অ্যাকাউন্ট বা তার কি সম্পদ ছিল 2 বছর 2.5 বছর আগে, আর বর্তমানে তার কত সম্পদ হয়েছে। যেমন বিভিন্ন রাজনৈতিক নেতাদের ধরা হচ্ছে, ইডি, এনআইএ, সিবিআই হচ্ছে, তাহলে একজন পুলিশ অফিসার যদি এত থাকে তাহলে তার বিরুদ্ধে কেন ভিজিলেন্স তদন্ত করবে না? তো এটাই আমার দাবি যে সে তার নিজের যোগ্যতায় চাকরি পেয়েছে, কিন্তু সে একজন ওসি হয়ে যেভাবে আচরণ করছে, আমার ব্যক্তিগত সম্পর্কে আঘাত করছে, আমাকে যেভাবে তার ক্ষমতা অপব্যবহার করছে, এটা আপনাদের যে আগেই বললাম 15/7/2023 যতদিন ভ্যালিডিটি আছে এখানে লেখা আছে দেখুন যে 2023-24 থেকে তো 2032 সেখানে আমি আমার মাছ ছাড়া আছে, মাছ ধরা আছে, সেই মাছের নিয়ে গিয়ে মাছ নিজে হাতে পুলিশের ক্ষমতা দেখিয়ে মানুষের মধ্যে বিলি করে দেওয়া হচ্ছে তার মর্জি মোতাবেক। এটা জুলুম না এটা কোনো ন্যায় প্রশাসনের উদাহরণ, এটা আমি না
কিছুই করা হয়নি। যাবেন না বলছেন, এক্ষেত্রে যদি কোনো ব্যবস্থা সেটা তো আমি কোনো কথা বলি না। আমি শক্তিপুর থানায় হাজিরা দিতে পারবো না বা দেব না বলে দিচ্ছি। আমি রেজিনগর থানায় হাজিরা দেব, ব্যবস্থা নেওয়ার ক্ষমতা তো পুলিশের আছে, দিতেই পারে। সেটা আমি সে কারণেও বটে। আর আমি যে এই ওসি যে ধরনের আচরণ করছে, আমি এটার একটা প্রতিবাদ জানিয়েও আমি তার কাছে যাচ্ছি না। কারণ সে কারণে অকারণে যে আচরণ করছে, আমাদের কর্মীদের উপরে যে জুলুম করছে, গালিগালাজ দিচ্ছে, বাড়িতে গিয়ে চড়াও হচ্ছে, তাহলে তার নোটিশ মেনে আমি হাজিরা দেব না। তিনি যদি সেই নোটিশ অ্যাটেন্ডেন্ট না দেওয়ার জন্য তিনি যদি আমার বিরুদ্ধে ব্যবস্থা নিতেই পারেন, সেটা নিয়ে তো আমার কোনো বক্তব্য না। আর যদি না নেন তাহলে আমি রেজিনগরে যাব। আমাকে কালকে আমি এসডিপিও বেলডাঙ্গার সঙ্গে কথা বলেছিলাম রাত্রে যে আমি যেতে পারবো না। তা উনি বলেছিল যে আপনি সকালের দিকে না যান, নামাজ পড়ে বিকেলের দিকেও যেন। তো আমি বলেছিলাম দেখছি, সেটা হয়তো যেতাম। কিন্তু আজকের তার যা আচরণ, গত রাত্রে যে ধরনের এসডিপি কর্মীদের উপরে তার ঔদ্ধত্য আচরণ, এরপরে তার প্রতি তার থানায় গিয়ে তার কাছে দেখা করাটা আমার পক্ষে সম্ভব। তাই আমি সে যা করার করতে পারে এটা নিয়ে আমার কোনো বলার নেই। আমি 7 তারিখে যাব। আমি 7 তারিখে আমার যে যত টাকার মাছ ক্ষতি করেছে ডাইরেক্ট ওসি অতনু দাসের নামে, যত 6 তারিখে বলিদান দিবস আছে ডক্টর শ্যামাপদ মুখার্জি, তার ছুটি আছে সোমবার। আমি মঙ্গলবারে সকাল সকালে হাইকোর্টে যাব যদি বাইরে থাকি। আর যদি বাইরে না থাকি তাহলে আমার লোকজনকে দিয়ে, আমার হাইকোর্টে তো পাওয়ার নামায় সই করাই আছে, পাওয়ার নামায় সই করা আছে, অ্যাপ্লিকেশনে সই করা আছে, অনেক কিছু। যে কোনো টাইমে আমি না গেলেও আমার লোককে অথরাইজ করলেও সে কেসে করতে পারে, সেটুকু সব ডকুমেন্টস রেডি আছে। আমি আজকেও কথা বলেছি হাইকোর্টের লয়ারের সঙ্গে। আমার কাছে অনেক পেপারস আমার হাইকোর্টে পাওয়ার দেওয়া আছে, বা অ্যাপ্লিকেশন কেস করতে গেলে যে ধরনের অ্যাপ্লিকেশন দরকার হয়, একজনকে হাজিরা দিতে হয় তার আধার কার্ড নিয়ে, লোক যাবে। আর যদি আমি বাইরে থাকি তাহলে আমি সশরীরে যাব, এটাই ব্যাপার। আশঙ্কা করছি না, কিন্তু এদের যে ধরনের আচরণ করতে পারে, তিনি যখন সমুদ্র কেস করেছে অতি উৎসাহী হয়ে, যখন আমার বিরুদ্ধে দুটো থানা কেস করেছে, তাহলে তারা কি করতে পারে না পারে সে ব্যাপারে আমি আগাম কিছু বলতে পারবো না। নিশ্চয়ই করতে পারলে করবে, করলে তো আমার কিছু করার নাই। আমি জুডিশিয়ালের কাছে শরণাপন্ন হব। আমাকে যে কেসে ফ্রড করবে, জামিন দিলে বেলে আসবো, না দিলে যতদিন রাখবে থাকবো। করুন সে কি কারণ করছে, তার ব্যাখ্যা সেই দিতে পারবে, আমি তো তার ব্যাখ্যা দিতে পারবো। আমি যার বিরুদ্ধে অভিযোগটা আনছি তাকে আপনারা জিজ্ঞেস করুন যে সে কি কারণে বা সে ডাইরেক্ট আমাদের পার্টির লোকদেরকে ডাইরেক্ট বাড়ি বাড়ি গিয়ে এত বাজে ভাষায় গালিগালাজ করছে, যে আমাদের এটা গণতন্ত্রে, এই গণতন্ত্র বা এই প্রশাসন কতদিন এইভাবে শক্তি করে চলবে, এটাই আমার